আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে, কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়, এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে। অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি, আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবেন। বাংলাদেশের সরকার ঢাকা ৮ আসনের নির্বাচনের পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই রাজনৈতিক নেতা, বিশেষ করে নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। বিশেষ করে সে সময়ে যখন ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং ঢাকা ৮ আসনের এই নির্বাচনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হন নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে। আর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই ওসমান হাদি যেমন তার জীবনের ওপর হুমকি বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ঠিক তেমনি গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, যিনিও একজন তরুণ নেতা, তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন যে আওয়ামী লীগের কাছে 50 জনের একটা টার্গেট লিস্ট আছে এবং তারা একে একে একজন একজন করে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে তরুণ নেতাদের হত্যা করবে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন যখন যমুনায় প্রধান দলগুলোকে ডেকে নিয়ে যান, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তখন তিনি সরাসরি বলেন যে গভীর ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মাধ্যমে এবং এখন তাদের কাছে খবর আছে যে এমনকি ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার ভাড়া করছে এই ষড়যন্ত্র বাস্তবায়নে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে নির্দেশনা দেন সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। এখন পর্যন্ত আপনারা তো সকলেই আমরা জানি যে ওসমান হাদির হত্যাকারী কিংবা মোটরসাইকেল চালক কাউকেই গ্রেফতার করতে যেমন সরকার সফল হয় নাই, তেমনি তাদেরকে তারা ঠিক কোথায় আছে, দেশে না দেশের বাইরে আছে, সেটাও এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারছে না। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে তড়িৎ সিদ্ধান্তে, সবচেয়ে সক্রিয়ভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেন নিরাপত্তা নিশ্চিত করতে, তিনি এসে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষণা দেন যে নির্বাচনের প্রার্থীরা তাদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চাইলেই তারা এখন অস্ত্রের লাইসেন্স দেবেন এবং তিনি ঘোষণা দেন যেই সব রাজনৈতিক নেতাদের লাইসেন্স করা অস্ত্রই সরকারের কাছে জমা আছে এখন সেগুলো তারা ফেরত নিতে পারবেন এবং সরকার ঘোষণা দেয় যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যেমনটা হওয়ার কথা, মানে এমন একটা অনিরাপদ পরিবেশের কথা যখন সর্বোচ্চ পর্যায় থেকে আসে এবং যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় হচ্ছে অস্ত্রের লাইসেন্স নেওয়া এবং নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই করা, তখন যে রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে খুব স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন এতটা নাজুক, তখন যে একরকমের ভীতি তৈরি হবে এবং তারা সরকারের এক্ষেত্রে সমর্থন চাইবেন, সেটা বোধহয় খুব স্বাভাবিক। এবং এই অবস্থায় সরকার একটা নতুন নীতিমালা জারি করে 15ই ডিসেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে ফেলে 15ই ডিসেম্বর। মানে 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নিরাপত্তা শঙ্কায় কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করছে যে আরো বেশি অস্ত্রধারী নিশ্চিত করে যে যার নিরাপত্তা কি করে নিশ্চিত করতে পারবে। তো সেই নীতিমালায় বলা হয় নির্বাচনকালীন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন রোধ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ এবং প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান ও রিটেইনার নিয়োগের অনুমোদন দেওয়া এর মূল উদ্দেশ্য। রিটেইনার মানে গানম্যান এবং এই নীতিমালার মাধ্যমে তার মানে আপনি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, ব্যক্তিগত অস্ত্রধারী নিয়োগ
করতে পারবেন, কিন্তু সরকার বলছে এর মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ হবে। তার মানে সশস্ত্র বাহিনী বিভিন্ন রাজনৈতিক নেতারা বা বিশিষ্ট ব্যক্তিরা গড়ে তুলবেন তাদের নিজ নিজ নিরাপত্তায়, মানে মিলিশিয়া বাহিনীর মতো। আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন গোষ্ঠীগত সংঘাতে বিক্ষুব্ধ যেসব দেশ, সেসব দেশে যেসব খবর বা যেসব পরিস্থিতির কথা আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি, সরকারের তার মানে মাথার মধ্যে সেই আশঙ্কাও আছে। সেক্ষেত্রে সরকার নীতিমালা জারি করেছে এখন যে কোনো বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এমপি পদপ্রার্থীরা যাতে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নিতে পারে এবং রিটেইনার নিয়োগ করতে পারে, মানে অস্ত্রধারী নিয়োগ করতে পারে। এক্ষেত্রে কারা পাবে এটা, তার সংজ্ঞায় বলা হয়েছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে সরকার কর্তৃক স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝাবে। আর সংসদ সদস্য পদপ্রার্থী বলতে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে বোঝাবে। এখন ভাবুন, শুধুমাত্র যে এই ঘটনায় মানে ওসমান হাদি কিন্তু প্রথম প্রার্থী নন যিনি গুলিবিদ্ধ হয়েছেন। নভেম্বরের 4 তারিখে বিএনপি মনোনয়ন ঘোষণার পরপরই কিন্তু চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর তার জনসভায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানে একজন শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং খবর বের হয় যে প্রায় 50টির মতো রীতিমতো AK-47 সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটা সন্ত্রাসী দল বিএনপির সেই নির্বাচনী জনসভায় ঢুকে ওই সময় গুলিবর্ষণ করে এবং তাতেই বিএনপি মনোনীত প্রার্থী আর ওই শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মানে কি বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে। সরকার সেদিকে দৃষ্টিপাত করছে না, সরকার আরো বেশি অস্ত্র এবং অস্ত্রধারী সৃষ্টিতে নীতিমালা জারি করেছে। এখন সরকার জুলাই যোদ্ধাদের রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় থাকা ব্যক্তিত্ব সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে গানম্যান দেওয়া শুরু করেছে এবং তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির দিক থেকে এরা 4 জন আপাতত গানম্যান পেয়েছেন। এর মধ্যে কিন্তু 15 জন রাজনীতিবিদ বিশেষভাবে গানম্যান এবং অস্ত্রের লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদনও করেছিলেন। যে 15 জন রাজনীতিবিদ নিরাপত্তা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন তার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, তিনি সার্বক্ষণিক গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন যে তার যে পরিমাণ এখন নির্বাচনী জনসভায় ঘোরাঘুরি করতে হয়, দলীয় কার্যক্রম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাতে জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আফম আব্দুস সাত্তার সরকারের কাছে আবেদন করে বলেছেন যে জামায়াতে ইসলামীর আমির সারা দেশে পথসভা জনসভায় অংশগ্রহণের জন্য সফর করবেন, তার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য যাতে মোতায়েন করা হয়। তার পাশাপাশি আরো যারা যারা গানম্যান এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে তাদের মধ্যে আছেন জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন, কাজেই তারও এই নিরাপত্তা দরকার। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ প্রমুখ রাজনৈতিক ব্যক্তিবর্গ এরই মধ্যে কিন্তু গানম্যানের আবেদন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে 20 জনের মতো বিশিষ্ট ব্যক্তিকে গানম্যান দিয়েছে সরকার। এরই মধ্যে ডিজিএফআই, এসবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাতে খবরাখবর সংগ্রহ করে কাদের নিরাপত্তা ঝুঁকি আছে সেটা বিবেচনা করে। কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে রাশেদ খান, যিনি বারবার 50 জনের তালিকার কথা বলছেন, তিনি কি পেয়েছেন নিরাপত্তা, কিংবা নিরাপত্তা কি পেয়েছেন তার তালিকার মধ্যে থাকা 50 জন রাজনৈতিক নেতা যাদের কথা এই তরুণ নেতা বারবার বলছেন? মানে সরকার ঠিক কিসের ভিত্তিতে ঠিক করছে? এবং সরকারের ডিজিএফআই, এসবি সহ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, মানে মিলিটারি এবং সিভিল গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যদি সত্যি
সত্যি প্রকৃতপক্ষে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তথ্য থাকে, তাহলে তো প্রশ্ন আসেই যে ওসমান হাদির ওপর হামলার ঘটনার আগে সরকার কেন জানতে পারলো না যে গভীর ষড়যন্ত্র চলছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হামলার পরদিনই যেটা বললেন যে এখন নাকি প্রশিক্ষিত শুটার ভাড়া করা হচ্ছে। সরকার কি নিশ্চিত এই কজনকে নিরাপত্তা দিলেই প্রশিক্ষিত শুটারের হাত থেকে সরকার রাজনৈতিক নেতাদের এবং নির্বাচনের প্রার্থীদেরকে রক্ষা করতে পারবেন? এখানেই ঘটনার শেষ নয়। শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরকেই যে নিরাপত্তা দিলে যথেষ্ট হচ্ছে না, সরকার সম্ভবত সেটা 18ই ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পরপর যে ভয়াবহ হামলার শিকার হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, এই দুটো সংবাদপত্র, তাতেও এক রকমের শঙ্কিত বোধ করছে সম্ভবত সেই পত্রিকাগুলোর তরফে সরকারকে নিরাপত্তার জন্য যে বিশেষ আবেদন করা হয়েছে, কিংবা সরকারই হয়তো এটা বিবেচনায় নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের দুই সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনামকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলো আগুনের ঘটনা সম্পর্কে তার বক্তব্যে বলেছে যে তারা প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে বারবার এই হামলার হুমকি সম্পর্কে এবং হামলা চলাকালীন যোগাযোগ করেও মানে সক্রিয় অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পায় নাই, কিন্তু এখন এই দুইজন সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে। আমার মনে প্রশ্ন জাগে যে ঠিক কিভাবে এই গানম্যান দিয়ে নিরাপত্তা রক্ষার কথা ভাবা হচ্ছে। কারণ দেখুন, একদিকে যখন আমরা প্রথম আলোর সামনে পুলিশ কেন নিষ্ক্রিয় এই প্রশ্ন তুলি, ভুলে গেলে চলে না 2025-এর মে মাস থেকে সরকার আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছ থেকে সকল অস্ত্র জমা নিয়েছে। 2024-এর আগস্টের পর থেকেই পুলিশের যে কোনো অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ ছিল, কিন্তু অস্ত্র রীতিমতো জমা নিয়েছে পুলিশের কাছ থেকে 2025-এর মে মাস থেকে। একদিকে 2024-এর জুলাই আগস্টের সময় থেকেই এসএমজি, এলএমজি থেকে শুরু করে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র লুট হয়েছে বাংলাদেশের কারাগারগুলো থেকে। বাংলাদেশের পুলিশ অন্তত 450 থানা এবং 150 পুলিশ ফাঁড়ি থেকে লুট হয়েছে, এমনকি গণভবন থেকে। যেই লুটপাটের অস্ত্র পুলিশের হিসাব বলছে 20 থেকে 35% এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়শই বলে যে পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ সে সময় লুটপাট হয়ে গেছে, সবকিছুর হিসাব করাও সম্ভব হয়ে ওঠে নাই, কারণ তার সাথে সাথে নথিও হারিয়েছে। এই অবস্থায় পুলিশ নিরস্ত্র, আর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার জন্য গানম্যান দিয়ে ব্যক্তির নিরাপত্তা কি রক্ষা করা সম্ভব? প্রথম আলো, ডেইলি স্টারের ঘটনাটাই যদি মনে করেন, হামলা চলছে, ঘন্টার পর ঘন্টা ধরে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর চলছে, সাংবাদিকেরা উপরে আটকা পড়েছেন, তারা নিচে ঝাঁপ দিয়েও নামতে পারছেন না। এমনকি ডেইলি স্টারের সাংবাদিকেরা যেটা বলেছেন, যারা আগুনের তাপে ছাদে আটকা পড়েছিলেন, যে তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত নামিয়ে আনার সাহস পাচ্ছিলেন না, যে নামিয়ে আনলে নিচে মব বা হামলাকারী বা বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর আবার হামলা চালাতে পারে। সে সময় আসলে কে কার উপরে গুলি চালাবেন? ধরুন তখন প্রথম আলো বা ডেইলি স্টারে যদি তাদের সম্পাদকেরা থাকতেন, তাহলে কি নিচে নিরস্ত্র পুলিশ এবং বিক্ষুব্ধ শত শত হামলাকারী কিংবা বিক্ষুব্ধ ছাত্র জনতা, আর উপরে একজন গানম্যান অস্ত্রধারী কিংবা একজনের কাছে তার লাইসেন্স করা অস্ত্র, তিনি কি করে তার নিরাপত্তা, তার প্রতিষ্ঠানের নিরাপত্তা কিংবা তার সহকর্মীদের নিরাপত্তা রক্ষা করবেন? মানে এই পরিস্থিতিটা সরকার কি করে মনে করছে নিরাপত্তা নিশ্চিতে কোনো ভূমিকা রাখতে পারবে? নাকি সরকার চাইছে ব্যাপক অস্ত্রবাজি শুরু হোক? যেমনটা নাহিদ ইসলাম ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে বলেছেন যে সরকার তাদের নিরাপত্তা দিতে পারবেন তারা বিশ্বাস করেন না, কাজে তারাই নিজেরাই নিজেদের নিরাপত্তা রক্ষা করবেন। কিংবা ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম যেমনটা বলেছেন যে তারা আর সহ্য করবেন না, একটা লাশ পড়লে তারাও লাশ নেবেন। সরকার কি এমন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি চাইছে? কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে? কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়? এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে। অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি, আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবেন। এই পুরো পরিস্থিতিটা নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি সারা বাংলাদেশকে
একটা অস্ত্রবাজির দেশে পরিণত করবে, সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করবে। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরো এক উইকেটের পতন, এইটাও বোল্ড আউট হয়েছে, একদম মিডল স্টাম্পে লেগেছে বল। এনসিপির খুলনার যে বিভাগীয় সমন্বয়ক এবং এনসিপির যে শ্রমিক শক্তি নামক একটা সংগঠন আছে সেটার কেন্দ্রীয় সংগঠক মুতালেব শিকদারকে সকালে গুলি করা হয়েছে। একদম এই মাথার মিডিল স্টাম্পে গুলি করা হয়েছে। হঠাৎ করে এমন হচ্ছে কেন সারা বাংলাদেশে? এনসিপির একের পর এক উইকেটের পতন ঘটছে। প্রথমত উসমান হাদি হত্যাকাণ্ড, এরপর জান্নাতারা রুমি হত্যাকাণ্ড, এরপর আজকে তৃতীয় উইকেটের পতন। এনসিপির খুলনার সেই বিভাগীয় সমন্বয়ক মুতালেব শিকদারকে গুলি করেছে। হাদি হত্যাকাণ্ডের দায়টা পুরোপুরি আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। প্রথমে চেষ্টা করা হয়েছিল বিএনপির উপর, কিন্তু পরবর্তীতে প্রশাসন বলতেছে, বাংলাদেশের প্রশাসন, যে এনসিপির নেতা হাদি হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক দলের সরাসরি ভূমিকা নেই। খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাহলে কেন ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে? তাহলে কেন বলা হচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মিছিল কেন হচ্ছে? কেন বলা হচ্ছে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে? পুলিশ বলতেছে হাদির হত্যাকারীর দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নাই। তাহলে এই যে পরিকল্পিতভাবে জামায়াত হত্যা করে এখন ভারতের উপর দোষ চাপাচ্ছে, প্রথমে বিএনপির উপর চাপিয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এনসিপির এই তথাকথিত টুকাই জঙ্গিরা, এদেরকে বাংলাদেশের সাধারণ মানুষরাই টপকে দেবে। সবার প্রথম এদেরকে টপকে দেবে জামাত, কারণ এরা এক একটা বকরি, এদেরকে বলি দেবে জামাত। এদেরকে বলি দিয়ে জামাত তাদের রাজনৈতিক ফায়দা লুটবে। এটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার। আজকে মুতালেব শিকদার, এনসিপির যে নেতাকে গুলি করা হয়েছে খুলনায়, এই গুলি কে করেছে জানেন? আসেন, পুলিশ কি বিবৃতি দিয়েছে এই ব্যাপারে, এটাই আমরা শুনি। যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। তো এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে যে গুলি করেছে এটার কার্তুজ রয়েছে, পড়ে আছে, এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে। মুতালেব শিকদার খুলনা একটা হোটেলে প্রতিনিয়ত মেয়ে নিয়ে আসতো, মাদক সেবন করতো এবং তাদের আভ্যন্তরীণ কুন্দলের কারণেই তার মাথায় গুলি করা হয়েছে। যে গুলি করেছে সেই গুলির কার্তুজ পর্যন্ত মেঝেতে পড়ে আছে সেই রুমের। এটাকেও আওয়ামী লীগের উপর দিয়ে দায় চাপায় দেওয়া যায় না কোনোভাবে? এনসিপির তথাকথিত জঙ্গি সমর্থকরা, তোমরা কোনোভাবে এখানে ভারত এবং আওয়ামী লীগ এবং র এর সম্পৃক্ততা খুঁজে বের করতে পারো না? এটা করলে কিন্তু ভালো হতো, ফোকাসে আসতে পারতা। কারণ তোমাদের রাজনীতি টিকে আছে আওয়ামী বিরোধিতার উপর, তোমাদের রাজনীতি টিকে আছে ভারত বিরোধিতার উপর, তোমাদের রাজনৈতিক ভাষাই হচ্ছে গিয়া ভারতীয় র এর এক একটা এজেন্ট পৃথিবীর কেউ চেনে? র এর এক একটা এজেন্টকে দেখলে তো সামনে দাঁড়িয়ে হিসু করে দিবি তোরা। যাই হোক, এনসিপির একের পর এক উইকেট পতন। এই উইকেট পতনকে আমাদের ইলেকশন কমিশনার, এইটাকে আমাদের ইলেকশন কমিশনার বললে ভুল হবে, এটা বাংলাদেশ জামাতের ইলেকশন কমিশনার, ইসির যে প্রধান, সে বলেছিল নির্বাচনের পূর্বে এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেমন হাদি হত্যাকাণ্ডকে সে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দিয়েছিল। আসেন তার মুখে আমরা শুনি ফুটেজে কি বলেছে। মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? ইলেকশন আসলে এরকম অসংখ্য ঘটনা ঘটে। সে উদাহরণ টেনেছিল গাজীপুরের হাসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল ইলেকশনের পূর্বে। এ ধরনের অসংখ্য ঘটনা তিনি টেনেছেন। তাহলে হাদি হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, এনসিপির আজকে যাকে গুলি করা হয়েছে সেও বিচ্ছিন্ন ঘটনা, এনসিপির জান্নাতারা রুমি হত্যাকাণ্ড সেটা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এনসিপির এই বকরিদেরকে হত্যা করা হবে কিনা, গুলি করা হবে কিনা, এখানে রাষ্ট্রের মাথা ব্যথা কোথায়? ইলেকশন কমিশনার যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন এইসব ঘটনাগুলোকে, তাহলে রাষ্ট্রের মাথা ব্যথার জায়গাটা আসলে কি? রাষ্ট্রের মাথা ব্যথার জায়গাটা কোথায় যে তারা সার্জিস, নাহিদ, হাসনাত এবং জারার মতো বেহায়াদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দেবে, তাদেরকে গানম্যান দেবে? তারা রাষ্ট্রের কে? বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় স্বাধীনতা চলমান, তাহলে কেন আন্দালিব রহমান পার্থকে গানম্যানের জন্য আবেদন করতে হয়? কেন জামাতের সাদা শকুন ডক্টর শফিকুর রহমানকে গানম্যানের জন্য আবেদন করতে হয়? জামাতের শকুন এটা একটা নাটক করেছে, এটা মানে এভারেজ একটা বিষয় দেখানোর জন্য এটা করেছে। আন্দালিব রহমান পার্থ বলা, তুমি না বাংলাদেশ স্বাধীন করেছো, তুমি না শেখ হাসিনার ফাঁসি চাও, এই দেশ না তোমাদের নতুন বাংলাদেশ, তাহলে তোমার কেন গানম্যান লাগে?
তোমার কেন বাংলাদেশে তোমার নিরাপত্তা নাই? বাংলাদেশ তো তোমাদের এখন। পাড়া হাসনাত, পেটকা নাহিদ, যারা এবং মলম সার্জিস, এই দেরকে রাষ্ট্র গানম্যান দিয়েছে। এখনো যদি আপনারা বলেন যে এনসিপি কিংস পার্টি না, তাহলে আপনারা অন্ধ, তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। এনসিপি প্রথম দিক থেকে কিংস পার্টি ছিল। এইটা ডক্টর ইউনূসের গঠিত সংগঠন। এই সংগঠনকে দিয়ে ডক্টর ইউনূস ভেবেছিল রাষ্ট্রের ক্ষমতা ভোগ করবে, কিন্তু এই ছেঁচড়া টুকাই এক একটা বেহায়া, এক একটা লুভি, এক একটা মানে নষ্ট, এই নষ্টদেরকে দিয়ে ইউনূস পরবর্তীতে বুঝতে পেরেছে এদেরকে দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবে সম্ভব না, কারণ এরা 10 টাকার লোভও ছাড়তে পারে না, 100 টাকার লোভও ছাড়তে পারে না। যার কারণে ইউনূস পিছু হটতে বাধ্য হয়েছে। ইউনূস জামাতের উপর ভর করেছে, ইউনূস বিএনপির উপর ভর করেছে। তারা একটা দলের প্রধান, মানে 4 জন। এনসিপি, এনসিপি কি রাষ্ট্রের দল? সংবিধান কি এটা বলে? এনসিপির 4 জনকে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে বিএনপি কি দোষ করেছে? বিএনপির অসংখ্য নেতাকর্মী তো 5 আগস্টের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিএনপির ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা কি দোষ করেছেন? আপনাদের নেতাকর্মীদেরকে কি হত্যা করা হচ্ছে না? আভ্যন্তরীণ কুন্দল বলেন কিংবা পারিপার্শ্বিক কুন্দলের কারণে আপনাদের অসংখ্য নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে না? তাহলে আপনারা গানম্যানের আবেদন করেন, আপনাদেরকে গানম্যান কেন দিচ্ছে না? এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে বেশি যার জন্য গানম্যান প্রয়োজন, সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রেজভি, ফখরুল ইসলাম, দুলু, বুলু, এনি, যারা আছে, শ্যামা উবায়েদ, রুবিন ফারানা। কারণ রুবিন ফারানা তো সত্য কথা বলছেন, রুবিন ফারানাকে তো যে কোনো সময় আক্রমণ করা হতে পারে। এ রাষ্ট্রে হাসনাত, নাহিদ, সার্জিস, যারা, এরা বেশি গুরুত্বপূর্ণ নাকি বিএনপির হাইকমান্ডের যারা আছেন, বিশেষ করে শিলং সালাউদ্দিন এবং রুবিন ফারানা এবং ফখরুল এবং রিজভি? তাদের কি গানম্যানের প্রয়োজন নাই? তাদের জীবনের কি দাম নাই? তাদের জীবনের কি নিরাপত্তা নাই? মানে কি হচ্ছে এসব রাষ্ট্রে? গানম্যান শুধু লাগে জুলাই জঙ্গিদের, গানম্যান শুধু লাগে হাসনাত পাঠার, গানম্যান শুধু লাগে নাহিদ পেটকার, গানম্যান শুধু লাগে সেক্সি জারার, গানম্যান শুধু লাগে মলম সার্জিসের। কি চমৎকার নিয়ম ইউনূস! মানে বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল ইউনূস কত বড়। ইউনূস সেটা বুঝিয়ে দিয়েছে। ইউনূসকে ধন্যবাদ বাংলাদেশের মানুষের চোখ কান খুলে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ তোমাকে অনেক ফেরেস্তা মনে করেছিল। পশ্চিমা দালাল যে কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, কত বড় মিথ্যুক, কত বড় জঘন্য মন মানসিকতার, এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল। যাই হোক, নির্বাচনের পূর্বে আরো একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। এনসিপির এই টুকাইদের কে কখন কার উইকেট পড়ে যায় সেটা আসলে বলা মুশকিল। যতই গানম্যান নিয়োগ করা হোক, যত কিছুই নিয়োগ করা হোক, জামাত এমন মেটিকুলাস গেম খেলবে, এমন মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে টপকে দেবে, এইটা কোনো গানম্যান দিয়ে কিছু হবে না। দেখা গেছে গানম্যানও জামাতিদের লোক হতেই পারে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল অংশ জামাতের পারপাস সার্ভ করে। সেক্ষেত্রে এই সার্জিস, নাহিদ, হাসনাত এবং যারাকে যে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, এই গানম্যান যে জামাতের কেউ না তার নিশ্চয়তা কে দেবে? রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অর্গান তো জামাতের নিয়ন্ত্রণে। দেখা যাক গানম্যানরাই আবার তাকে টপকে দেয় কিনা তাদের কেউ একটাকে। বলা তো যায় না, বলা যায় না, কারণ যেভাবে একের পর এক উইকেট পড়তেছে, আবার প্রত্যেকটা বোল্ড আউট, বলা মুশকিল কে কখন কাকে টপকে দেয়, কে কখন কাকে গুগলি মেরে বোল্ড করে দেয়। বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের শীর্ষ পর্যায়ে যারা নেতা আছে তাদেরকেও বলেন, পরামর্শ দেন গানম্যান নিতে, কারণ যে কোনো সময় জামাত বিএনপি নেতাদেরকেও ফেলে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারে। কারণ জামাত এমন একটা চক্র, জামাত এমন একটা শক্তি, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। স্বাধীনতার পর এত ক্ষমতা জামাত কখনোই ভোগ করে নাই। এই ক্ষমতাকে তারা খুব সহজে ছেড়ে দিতে চাচ্ছে না। আর ছেড়ে দিতে চাইলেও পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে তাদের পদবালক ওয়াগারকে দিয়ে যাতে পুনরায় ক্ষমতায় আসতে পারে ভোটের মাধ্যমে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, সেই চেষ্টায় জামাত করবে। এর জন্য যদি বিএনপির বড় কোনো নেতাকে বলে দিতে হয়, জামাত এক বাক্যে দিয়ে দেবে, দ্বিতীয়বার চিন্তা করবে না পরবর্তীতে কি ধরনের ভূমিকা হতে পারে, কি ধরনের প্রেক্ষাপট সৃষ্টি হতে পারে, কি ধরনের প্রভাব তাদের উপর আসতে পারে। সো বি কেয়ারফুল।